আসসালামু আলাইকুম। মহান আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা যারা দোয়া করেছেন আমার গার্ডেনের জন্য। আলহামদুলিল্লাহ 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 আমার গার্ডেন কামব্যাক করেছে। যে রকমের ডিজাস্টার হয়েছিল গার্ডেনে, ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল, যে টানা বৃষ্টিপাতের কারণে ইনফেকশান হয়ে গেছিলো, ফাঙ্গাল ইনফেক্টেড ছিল সবগুলো গাছ প্রায়। আমি চেষ্টা করেছি আমার ওয়েতে। আল্লাহ বলেছেন তুমি চেষ্টা করো, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। যার কারণে আমি চেষ্টা করেছি। আমি ফাঙ্গাল ইনফেক্টেড পাতাগুলো কেটে দিয়েছি, ফাঞ্জিসাইড দিয়েছি কয়েকবার, এবং আপনাদের কাছে দোয়া চেয়েছি, আল্লাহর কাছে রহমত চেয়েছি। আল্লাহর অশেষ রহমত যে আমি আলহামদুলিল্লাহ আপাতত কাটিয়ে উঠতে পেরেছি। আমার গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে এবং আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি বড় হচ্ছে এখন। আসুন আজকে দেখাই যে আমার গাছের বর্তমান কী অবস্থা, আমার বাগানের বর্তমান কী অবস্থা। আলহামদুলিল্লাহ আমার বরবটি গাছগুলো একদম মরে যাচ্ছিল। আমি আসলে চিন্তা করিনি যেগুলো আবার কামব্যাক করবে। আল্লাহর অশেষ দয়া, আল্লাহর অশেষ রহমত। গাছগুলো দেখেন, এক সপ্তাহ রোদেই বরবটি গাছগুলো লম্বা হয়ে গেছে, দেখেন উপরে উঠে যাচ্ছে, আগা বেরিয়েছে, বেশ মানে সতেজ মনে হচ্ছে। এখানে যেগুলো আছে এগুলো সেম, দেখেন এগুলো সেম, এই যে একদম মাচার উপরে উঠে গেছে আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা পাতার গোড়া থেকে দেখেন এই যেগুলো ফ্লাওয়ারিং হচ্ছে, ফ্লাওয়ারিং হবে খুব কুইকলি আশা করছি আর কি। গাছটারও সেই অবস্থা, জীর্ণ শীর্ণ, দেখেন নিচে একদম পাতা নাই টোটালি। দেখেন পাতাগুলো আমি কেটেছি ফাঙ্গাল ইনফেকশানের কারণে। ফাঙ্গাল ইনফেকশান হয়ে একদম গাছ মরে যাচ্ছিল, কয়েকটা মরেও গেছে। এই যে দেখেন এখন ওই যে একটা গাছ এই যে মরে গেছে এখনও। এটাও বাঁচে কিনা আমি জানি না, এটার পাতাটা ছিঁড়ে দিয়ে ইনফেক্টেড, এগুলো ইনফেক্টেড মনে হচ্ছে। পাতাগুলো নিচের দিকে এখনও ইনফেক্টেড রয়ে গেছে। আমি হয়তো আবার একটু ফাঙ্গাল ইনফেকশনের পেস্টিসাইড দিতে হবে আর কি, ওষুধ দিতে হবে, যা দেখছি আর কি। নিচের দিকের এগুলো আগাগুলো ছিঁড়ে দিলে সবচেয়ে ভালো আর কি। নিচের আগাগুলো ছিঁড়ে দিই, এগুলি আসার দরকার নাই। নিচেরগুলো ছিঁড়ে দিলে উপরেরগুলো গ্রো করবে প্রপারলি আর কি। আর মোটামুটি উপরের দিকে আগা বেরোচ্ছে, উপরের দিকে উঠে একদম মাচার মোটামুটি টপের কাছাকাছি চলে গেছে আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একেবারে মরে যাওয়ার মতো অবস্থা ছিল লাউ গাছটা, সেটাও আল্লাহ ফেরত দিয়েছেন এবং অনেকগুলো আগা বেরিয়েছে এটা থেকে। এবং এটা অলমোস্ট দেখেন মাচার উপরে উঠে গেছে লাউ গাছটা। আশা করি যদি ওয়েদার ভালো থাকে আগামী 2 সপ্তাহের মধ্যে এটা মাচার অর্ধেক হয়ে যাবে, 2 উইক্সের মধ্যে। সেই সাথে চিচিঙ্গা গাছ দেখাই। চিচিঙ্গা গাছটাও অনেকগুলো চারা করেছিলাম, সব মরে গেছে। 2টা চারা লাইভ ছিল, জীবিত ছিল, সেগুলো এই যে উপরের দিকে উঠছে। এই যে এখানে কিছু বরবটি লাগিয়েছিলাম, যেটা বলেছিলাম যে আমার এক বোন লিমা, ওনার নাম, উনি এই বরবটির বীজটা দিয়েছিল। এগুলো ঝোপের মতো হয়, খুব বেশি লম্বা হয় না, লতানো হয় না, এবং এটার বরবটিটা খুবই সুস্বাদু, মোটা সাইজের, এবং প্রায় এক একটা 18 ইঞ্চি 20 ইঞ্চি লম্বা হয়। তো বেশ সুস্বাদু। আমি গত বছর একটা গাছই লাগিয়েছিলাম, একটা না 2টাই গাছ লাগিয়েছিলাম। তো এই বছর এটা থেকে বীজ রেখে আরও বেশ কিছু লাগিয়েছি এখানে। দেখা যাক এটা থেকে কী ফলন আমরা পাই। কলমি শাকগুলো আমরা কেটে ফেলেছি, কেটে কিছু কলমি শাক আমার ছোটো ভাইকে দিয়েছি ভার্জিনিয়াতে। আর 1 বাকেটের শাক আমরা নিজেরা রেখেছি, আমরা এখনও খাইনি, গতকালকে কেটেছি, এগুলো রেখেছি। এগুলো হয়তো আজকে বা কালকে রান্না হবে কলমি শাকগুলো। আর ধনিয়া পাতাগুলো আমরা অল্প অল্প খাচ্ছি, অল্প অল্প উঠিয়ে নিয়ে যাচ্ছি। এগুলো যদি বেশ বড় হয়ে গেছে, খাবার উপযোগী হয়ে গেছে। আমি আরও কিছু ধনিয়া পাতা লাগিয়েছি এখানে, সেকেন্ড ব্যাচ, সেগুলো উঠেছে আলহামদুলিল্লাহ, সেগুলো বড় হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ব্যাচ লাল শাকের মাঝখানে লাগিয়েছিলাম আর কি, 2টা লাইন, সেগুলো আলহামদুলিল্লাহ সেগুলো বড় হচ্ছে আর কি। আশা করছি সেগুলো 10 দিন, 1 সপ্তাহ 10 দিন পরে এগুলো খাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ ঢেঁড়স গাছগুলো আমরা মানে খুব দ্রুত, মানে অল্প সময়ের মধ্যে বড় হয়েছে এবং সবগুলোতেই ফ্লাওয়ারিং হচ্ছে। দেখেন এই যে
ফ্লাওয়ারিং হচ্ছে, প্রত্যেকটা ঢেঁড়স গাছই ফ্লাওয়ার আছে। আশা করছি আমরা আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই আমরা মানে ঢেঁড়স ধরা শুরু হবে আর কি, আশা করছি। আল্লাহ যদি চায়, আপনারা একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার চালকুমড়ার গাছটা মাচায় উঠছে। অনেকগুলো চালকুমড়া লাগিয়েছিলাম, অনেকগুলো চারা উঠেছে, কিছুই টিকেনি। লাস্টে 2টো চারা আল্লাহ মানে রক্ষা করেছেন। আমি মনে হয় অন্তত 20টা চারা উঠেছিল আমার। সেই মার্চ মাস থেকে চারা উঠতেছে, 3টা-4টা বেস লাগিয়েছি আমি। তো ফাইনালি 2টা চারা এখনও পর্যন্ত আল্লাহ রেখেছেন এবং এগুলোকে সুস্থ রেখেছেন আল্লাহ। দেখা যাক, হয়তো এগুলো দিয়ে আমাদের এই সিজনের চালকুমড়ার রিজিক নির্ধারিত হয়েছে। আর এ পাশে এটা হলো আমার তরই বা ধুন্দুল বলে, হ্যাঁ, এটা ধুন্দুল গাছ উপরে উঠছে। আর এই পাশে হলো ঝিঙ্গা গাছ, এটাও একদম মরে গিয়েছিল, একদম কিছুই ছিল না, সেখান থেকে আবার নতুন করে আপনার পাতা বের হয়েছে। এটা হলো যে আল্লাহর বিশেষ রহমত, আপনাদের দোয়া আল্লাহ হয়তো কবুল করেছে। দেখেন খুবই সুন্দরভাবে মাশাআল্লাহ, দেখেন উপরে মাচায় উঠে যাচ্ছে। গাছটা বড় হয়নি, মানে ওয়েদারের কারণে গাছটা আসলে বড় হয়নি, কিন্তু ওই গাছগুলো বয়স হয়েছে আপনার। এগুলো মার্চের শেষের দিকে লাগিয়েছি, এপ্রিল মে জুন, প্রায় 3 মাস হয়ে গেছে বয়স। এবং যার কারণে দেখেন এই যে সিম ধরেছে, দেখেন আমার গাছে সিম ধরেছে, অনেকগুলো সিম ধরেছে। আপনার গাছের পাতা থেকে সিম বেশি, এই যে দেখেন প্রচুর সিম ধরছে এবং প্রচুর ফুলও আছে এখানে, গাছে ফ্লাওয়ারিং হচ্ছে। দেখেন সারা গাছেই ফুল আর সিম, কিন্তু গাছটা বড় হয়নি। দেখা যাক, এখন ওয়েদার ডেভেলপ করেছে, দেখা যাক এখন যদি গাছটা বড় হয় আর কি। এখানকার যে আরেকটা লাউয়ের মুড়া ছিল, এখানে 5টা লাউ গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে সব মরে গিয়েছিল। এই 2টা একদম মানে মরার মতো অবস্থা ছিল সব। দেখেন নিচের থেকে সব পাতাগুলো কাটা কাটা, সব পাতা কেটে দিয়েছিলাম। তো এরপরে যখন সানি হলো, যে সান পাইলো ওরা কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ, এবং এগুলো আলহামদুলিল্লাহ খুব কুইকলি উপরের দিকে উঠে যাচ্ছে। দেখেন উপরে উঠে গেছে। এখানেও সেম দেখেন, আমার এই ব্যাডটার মধ্যে টমেটোর যে মেইন ব্যাড, এটা এখানেও দেখেন এগুলো চেরি। পিছনে আছে এটা হলো বিফেস্টেক, 6টা 12টা, 2টা লাইনে। আর এখানে 2টা লাইনে 6টা 12টা চেরি টমেটো, চেরি রেড চেরি। এটা একটু বেশ বড় সাইজের, একদম ছোটো না, বেরিয়ে স্মল সাইজ না। এবং এটা খুবই টেস্টি টমেটো, একটু সাওয়ারি টেস্ট আছে, যার কারণে এটা আমরা বিশেষ করে তরকারিতে রান্না করলে এটা আমরা ইউজ করি, খুব ভালো টেস্ট। তো এটাও দেখেন আমি নিচের দিকে যত ধরনের আপনার এই আগা বা আপনার পাতা ছিল সব কেটে পরিষ্কার করে দিয়েছে, নিচে কিছুই নেই। উপরের দিকে ফ্লাওয়ারিং হচ্ছে এবং উপরে এটা ফ্রুটটা হবে আর কি। আর এখানেও আমি উপরে এই যে আমার 2 পাশে 2টা মাচা আছে, মাচার উপরে যে কাঠের যে বারগুলো আছে সেগুলোর সাথে আমি আপনার জিআই তার বলে আর কি আমাদের দেশে, এখানে আপনার ওয়্যার আর কি, মেটাল ওয়্যার বেঁধে দিব। সেটার সাথে আমি নিচের থেকে সুতলি দিয়ে ওদেরকে ট্রিলিস বলে না, ট্রিলিসের মতো করে দেবো এগুলি, যাতে মানে ডালগুলো টমেটোর ভারে ভেঙে না পড়ে যায়। এটা মরিচের আমার আরেকটা ব্যাড। এই ব্যাডে আপনার এখানেও প্রায় 33টা মরিচ গাছ আছে, একটা লাইনে 11টা করে মরিচ গাছ আছে। এগুলো একটি স্পেশাল টাইপের মরিচ। একটা লাইন আছে এখানে মাঝখানে, সেটা হলো কায়ান পেপার। লাস্ট ইয়ারে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, একটা গাছ আমি একটা চারা এনেছিলাম হোম ডিপো থেকে, এবং ওই চারাতে আপনার প্রায় একটা গাছেই আমার মনে হয় 1 কেজি মনে হয় মরিচ হয়েছে। আর ওইটা থেকে বীজ রেখেছিলাম। এই বছর আমি নিজে চারা করেছি, এখানে আমি 10টা চারা লাগিয়েছি। আর বাকি যে 22টা, এটা হলো বাংলাদেশি যে লম্বা লম্বা হাইব্রিড মরিচ, সেটা। এগুলো বেশ ঝাল হয় এবং বেশ লম্বা লম্বা বড় সাইজের মরিচগুলো হয়। এগুলো আমি চেষ্টা করেছি প্রুনিং করে দিতে, একবার করেছি, হয়তো আরও একবার করতে হবে, প্রুনিং করে দিতে হবে নিচের দিকে, যাতে গাছগুলো একটু লম্বা হয়, উপরে বড় হয়ে আপনি যখন প্রুনিং করবেন গাছগুলো টল হবে, আস্তে আস্তে লম্বা হবে এবং উপরের দিকে গিয়ে শাখা প্রশাখা মেলবে। আমার যে টমেটো গাছগুলো ছিল, 6টা টমেটো গাছ ছিল, যে চেরি টমেটো টপের মধ্যে করেছিলাম আমি এগুলিকে ফাইনালি এখানে প্লেস করেছি। এখানে এটা একটা মাচা,
এটা আমার এটার মধ্যে ঝিঙ্গা, ধুন্দুল, তরই এটা উঠবে এই মাচাতে। আর মাচার নিচে দেখেন আমি এই জায়গাটাতে টমেটো গাছগুলো রেখেছি, তার কারণ হলো এখানে দুই পাশে দুইটা পিলার আছে সাপোর্ট দেওয়ার জন্য। উপরে একটা পিলার আছে, উপরে একটা কাঠ আছে, যেটার সাথে আমি এগুলোকে সুতা দিয়ে আটকাই দিতে পারবো আর কি, সুতলি দিয়ে। আর অথবা আমি এই যে পিলার বরাবর এখানে আপনার আমি তার দিয়ে একটা ব্যারিকেড করে দেবো, যাতে টমেটো গাছগুলো পড়ে না যায়। সাপোর্ট দেওয়ার জন্য মূলত এখানে এনেছি। আর এখানে মোটামুটি সানও পাওয়া যায়, সান পাওয়া যায় অ্যাটলিস্ট পার ডে 6-7 ঘন্টা সান থাকে এখানে। আর একটা কাজ করেছি আমি, দেখেন এই যে নিচের দিকে যত ধরনের পাতা এবং আগা বেরিয়েছিল আমি সবগুলো কেটে দিয়েছি, দেখেন প্রুনিং করে দিয়েছি। নিচের অংশটা পুরোপুরি ক্লিয়ার রেখেছি। উপরে টমেটো গ্রো করবে, এখানে গ্রো করবে, এখানে শাখা প্রশাখা মিলে উপর থেকে গ্রো করবে। তো আপনারাও এটা করতে পারেন, এতে আমি বেশ ভালো ফল পাই, প্রতি বছরই ফলনটা অনেক বেশি হয়। অনেকে মনে করেন যে বেশি মানে আগা থাকলে, শাখা প্রশাখা থাকলে টমেটো বেশি হবে, আসলে ঠিক তা না। আপনি যত নিচের দিকে যত পাতা ডাল এগুলো কেটে দেন, এটার টমেটোর যে নিউট্রিশনগুলো, ফুল এগুলো এই যে ফ্লাওয়ারিং মধ্যে, ফ্রুটের মধ্যে ওরা ইউজ করে তখন, তো যার কারণে ফলনটা ভালো হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি ভালো ফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার একটা খুশির খবর দেখাই, খুশির খবর শোনাই। আমার যে আর্লিগাল টমেটো, এই আর্লিগাল টমেটো পাকা শুরু হয়েছে। এই যে একটা টমেটো দেখেন, এটা একদম পেকে গেছে, যেটা আমি হারভেস্টিং করব এখন। এই যে কি সুন্দর একটা টমেটো দেখেন, গাছ পাকা। এটাও পাকছে, এটাও পাকছে, এটাও লালচে অলরেডি অরেঞ্জ কালার হয়ে গেছে। এবং মাশাল্লাহ টমেটো বেশ ভালোই ধরছে আর কি গাছ হিসাবে। যদিও আপনারা জানেন যে আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল রেইনের কারণে, বিশেষ করে এই যে নিউ জার্সিতে আমাদের এই এলাকাটায় মানে এত বৃষ্টিপাত হয়েছে যে সবাই গার্ডেনের অবস্থাই খারাপ। আল্লাহ রহমত, এটা আল্লাহ দয়া করেছেন যে এরপর একটানা রোদ দিয়েছেন প্রায় 1 সপ্তাহ, যার কারণে গাছগুলো রিকভার করেছে। এই আমি এখন মোটামুটি এই গাছ থেকে মানে যতটুকু পাওয়ার, এখানেও আমি সেম নিচের দিকে দেখেন কোনো পাতা নাই, আমি কেটে দিয়েছি ডালপালা সব। যেটা গ্রো হচ্ছে এটা উপরে হচ্ছে, এবং উপরে ফ্লাওয়ারিং হচ্ছে, উপরে টমেটো ধরছে আর কি। এই যে গাছের পাকা টসটসে পাকা টমেটো, এটা আমার এই সিজনের টমেটোর ফার্স্ট হারভেস্টিং আজকে। যে একটা টমেটো পারলাম আর কি, একটাই পাকছে, বাকিগুলো এখনও পাকেনি, পাকার পথে আর কি। বাকিগুলো হচ্ছে, রেড হচ্ছে আস্তে আস্তে, ইনশাল্লাহ আরও দেখতে পাবেন। আমার মরিচের মেইন ব্যাড এটা। এখানে আপনার 56টা মানে 56 আপনার মরিচের গাছ আছে। এগুলো সব থাই চিলি মরিচ, যেগুলো আমরা নর্মালি সচরাচর বাজারে দেখতে পাই আর কি, সেই মরিচগুলো। এবং আলহামদুলিল্লাহ আমি সবগুলোকে প্রুনিং করেছি। সবগুলো দেখেন নিচের অংশে, দেখেন এই যে নিচের অংশে একদম পাতা নেই, শাখা প্রশাখা নেই, উপরের দিকে আছে। এবং আমার গাছগুলোতে আলহামদুলিল্লাহ গাছগুলোতে সবগুলোতে ফ্লাওয়ারিং হচ্ছে, মরিচও ধরা শুরু হয়েছে অলরেডি। প্রত্যেকটা গাছে একটা দুইটা ছোটো ছোটো মরিচ হয়েছে। তো আশা করছি যে আগামী 1-2 সপ্তাহের মধ্যেই একদম ফুল সুইং ফ্লাওয়ারিং হয়ে যাবে এবং মরিচ ধরবে, যদি ন্যাচারাল কোনো ডিজাস্টার না হয় আর কি। আপনারা দোয়া করবেন। আমি আশা করছি যে এই বছরও অন্য বারের মতো এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো আর কি, মরিচের ফলন পাবো আশা করছি। আমি প্রত্যেকটা মরিচ গাছের পাশে একটা একটা ওই যে স্টিক দিয়ে দিয়েছি অ্যালুমিনিয়ামের, এগুলো কোটেড, যাতে বাতাসে গাছগুলো ভেঙে পড়ে না যায় আর কি। বাতাসটা এদিক থেকে হয় নর্মালি এই সামারে, যার কারণে আমি পোলগুলিকে যে বাতাস যেদিক থেকে হয় তার অপোজিটে দিয়েছি, যাতে এটাতে একটি সাপোর্ট পায়, গাছগুলো ভেঙে পড়ে না যায়। রাসবেরি পাকছে একটা দুইটা করে করে, আজকেও পেরেছি মনে হয় 7-8টা পেরেছি। এই যে পাকা শুরু হয়েছে রাসবেরি। এই তুলনামূলকভাবে এবছর রাসবেরিটা কম ধরেছে, আমি জানি না কেন, এটা ওয়েদার কারণে হতে পারে। অন্য বছর মানে প্রতিদিন সকালে অন্তত 25-30টা রাসবেরি পাওয়া যেত আর কি। ফ্লাওয়ারিং খুব একটা হয়নি এবছর। সিজনের প্রথম দিকে যখন ফ্লাওয়ারিং হচ্ছিল তখন ওয়েদার ভালো ছিল না আসলে, সেই কারণেই হতে পারে আর কি।
সিমিলার ওয়েতে ব্ল্যাকবেরিও সেম। ব্ল্যাকবেরি যদিও আমি পেরেছি আজকে 6-7টা পেরেছি। ব্ল্যাকবেরি মোটামুটি আমরা পেরে ফেলেছি, দেখেন এগুলো পারা হয়ে গেছে ব্ল্যাকবেরি, এগুলো খেয়ে ফেলেছি আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে একটা বাকি আছে গাছে, এখন নতুন করে আবার যে আগা বেরিয়েছে সেখান থেকে ফ্লাওয়ারিং হতে পারে। 2-3টা আগা বেরিয়েছে, এই যে 1-2টা, এই যে 3টা, এদিকে আরও বেরোচ্ছে। এগুলির থেকে ফ্লাওয়ারিং হবে আর কি আশা করছি, কারণ ব্ল্যাকবেরিটা সিজনে 2-3বার করে ফ্রুট মানে ফ্লাওয়ার আসে। লাস্ট ইয়ার আমি দেখেছিলাম 3 থেকে 4বার ওরা ফ্লাওয়ারিং হয়েছে এবং ফ্রুট এসেছে। দেখা যাক এবছর কি অবস্থা আর কি। আর ব্লুবেরিটা বেশি বড় না, যদিও কয়েকটা ব্লুবেরি আছে গাছে, বেশি হয়নি। দেখেন এই যে এগুলো হলো ব্লুবেরি, এখনো পাকেনি, কয়েকটা মাত্র 4-5টা, সব মিলে 5টা-6টা দেখতে পাচ্ছি আমি ব্লুবেরি। খুবই ছোট গাছ, এটাকে দেখি আগামী বছর এখান থেকে সরিয়ে একটু মাটি টাটি দিয়ে যত্ন করি, দেখি এটা বড় হয় কিনা, আর না হলে এটা ফেলে দিতে হবে, আর একটা চারা কিনে আনতে হবে আর কি। দেশের একদম গ্রামের থেকে আনা যে বেগুন গাছগুলো, সেই বেগুন গাছগুলো তো ফ্লাওয়ারিং হচ্ছে, দেখেন এই যে ফ্লাওয়ার এসেছে আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি, হ্যাপি যে এই গাছগুলো ফ্লাওয়ারিং হচ্ছে। আমি কিছু জিনিস করছি, দেখেন এই যে প্রুনিং করে দিচ্ছি এখান থেকে, এই যে আগাগুলো যে ছিঁড়ে ফেললাম, এই যে যেসব আগা বেরোচ্ছে নিচের দিকে এগুলো রাখবো না, কারণ এগুলি রাখলে উপরের দিকে উইক হয়ে যাবে গাছ। এই যে সবগুলো ছিঁড়ে ফেললাম, প্রুনিং করে দিচ্ছি যাতে গাছটা লম্বা হয়, নাহলে এটা লম্বা হবে না। সব আগাগুলো ছিঁড়ে দিলাম, অনেক আগা বেরোচ্ছে প্রত্যেকটা পাতার গোড়া থেকে, সব ছিঁড়ে দিলাম। এই যে সব ছিঁড়ে দিলাম, আপনারাও ট্রাই করেন আমার মতো। এই যে আগাটা ছিঁড়ে ফেললাম, এভাবে প্রত্যেকটা পাতার গোড়া থেকে আমি আগা ছিঁড়ে দিচ্ছি যাতে উপরের দিকে হয়। আমি চাচ্ছি না যে নিচের দিকে এটা ঝোপ হয়ে যাক, নিচের দিকে ঝোপ হয়ে যাক, এটা চাচ্ছি না। গাছটা একটু লম্বা হোক, আরও কিছু পাতা কেটে দিতে হবে নেক্সট টাইম। ডান, মোটামুটি ক্লিন, গোড়ার অংশটা ক্লিন আছে, দেখেন উপরের দিকে পাতা বের হয়ে এগুলো থেকে ফ্লাওয়ারিং হবে। এগুলো একটু ডিস্টেন্সে রাখা উচিত ছিল, আমার বাকেটগুলো বেশি ক্লোজ হয়ে গেছে, আমি বাকেটগুলোকে একটু আলাদা করে দিতে হবে আর কি। লাল শাক আমরা কেটেছি প্রথমবারের মতো, আমার ছোটো ভাই আসছিল ভার্জিনিয়া থেকে, ওকে কেটে কিছু দিয়েছি, আর গতকালকে কিছু কেটেছি যে আমাদের খাওয়ার জন্য, নিজেরা খাওয়ার জন্য ফার্স্ট টাইম আমরা খাবো ইনশাল্লাহ। এই লাল শাকগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে, দেখেন লাল শাকগুলো মোটামুটি ভালো আছে। এখানে আমার রাই শাক ছিল, সরিষা শাক, সেগুলো আমরা খাওয়া শেষ। একটা সরিষা শাক রেখে দিয়েছিলাম বীজের জন্য, সেটা বড় হয়ে গেছে, আমি আবার বীজ বুনেছি এবং আবার সরিষা শাক হচ্ছে। নিচে দেখেন অনেকগুলো সরিষা উঠেছে, যেখানে যেখানে উঠে নাই সেখানে আমি আবার একটু বীজ লাগিয়ে দিব, এটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এই পাশে আমার আমরা মূলা খেয়েছি, আমি শেয়ার করেছিলাম, দেখেছেন নিশ্চয়ই। মূলা খাওয়ার পর এখানে আবার মূলার বীজ বুনেছি, আবার মূলার শাক হয়েছে, দেখেন মূলার শাক। এগুলো ইনশাল্লাহ আগামী 2-3 সপ্তাহের মধ্যে, 3 উইক্সের মধ্যে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে, কারণ এগুলি 27 to 30 ডেজের মধ্যে আপনি হারভেস্টিং করতে পারবেন। এখানে আমার পাট শাকগুলো আমরা আজকেই ফার্স্ট হারভেস্টিং করেছি, দেখেন এই জায়গা ছিঁড়ে নিয়েছি, আজকে ফার্স্ট হারভেস্টিং করেছি পাট শাক। হয়তো ইনশাল্লাহ আজকে আল্লাহ যদি হায়াত দেয় আর কি, রাত পর্যন্ত হয়তো রাতে এগুলো রান্না হবে ইনশাল্লাহ। এডিশনাল 4টা বেগুন গাছ দেখেন, এগুলো আমার সেই বাংলাদেশ থেকে, আমার গ্রাম থেকে আনা সেই বেগুনের চারা। ওখানে 2টো চারা দেখিয়েছিলাম, সেই সাথে এখানে আর 4টা চারা ছিল। এগুলো অনেক পরে উঠেছে, আমিও এটাও 2-3বার করে লাগিয়েছি, উঠে নাই, পরে উঠেছে। তো এগুলো আমি ছোট একটা বাকেটে রেখেছি এবং রেখে এখানে মাটিতে হাফ পরিমাণ গেড়ে দিয়েছি, যাতে শিকড়গুলো অ্যাটলিস্ট মাটিতে যেতে পারে। আর বাকেটটা রেখেছি এই জন্য যে বাকেটে থাকলে ছোট, আপনার একটা সুবিধা হবে কি, আপনার সার দিতে সুবিধা হয়। সার যখন আপনি দিবেন, ওই পানিটা বা সার দিলে মানে ডাইরেক্ট ওইটার গোড়ায় যায় আর কি, এটা কনজিউম করতে পারে মাটিতে, একদম সাথে সাথে ড্রেন হয়ে যায় না নিচে। যেহেতু আমাদের এখানে নিচে বালি, তো এই বালি থাকলে এটা পানিটা খুব দ্রুত ড্রেন হয়ে নিচে চলে যায়। আর যখন আপনি একটু যে টবে থাকলে টবের মধ্যে যে মাটিগুলো আছে, মাটিটা পানিটা কিছু ধরে রাখে, এগুলো ময়েশ্চার কন্ট্রোল মাটি, যার কারণে আমি টবেই লাগিয়েছি আর কি। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আলহামদুলিল্লাহ বেগুন গাছগুলোর ভালো অবস্থায় আছে।
বেগুনের ফ্লাওয়ারিং হচ্ছে। বেগুন গাছগুলো বেশ বড় হয়েছে, প্রায় 1 ফিট থেকে বেশি, 12 ইঞ্চি 16 ইঞ্চি লম্বা হয়েছে এবং প্রত্যেকটা গাছেই মুকুল এসেছে আর কি, কলি এসেছে। আপনার আমি দেখাই দুই একটা। এই যে দেখেন, এই যে এটা হলো বেগুনের ফুল, এই যে ফ্লাওয়ারিং প্রত্যেকটা গাছে আছে, আপনি চেক করলে দেখা যাবে ইচ অ্যান্ড এভরি গাছেই। এই যে এখানেও আছে, যে নিচে এরকম প্রায় প্রতিটা গাছেই আপনার মুকুল এসেছে। এই যে এখানে দেখেন, আমার পালং শাক ছিল, সেই পালং শাকটা পালং শাক আমরা উঠিয়ে ফেলেছি, সব খেয়েছি, শেয়ার করেছি, আমার ভাইকে দিয়েছি। আর এখানে আমি দেখেন 4টা লাইন করেছি, এই যে 1 2 3 4, এদিকে এই যে একটা লাইন, একদম 4টা লাইন করেছি, একটু উঁচু করে দিয়েছি। কেন? এখানে মূলা লাগিয়েছি, মূলা আর রেড রেডিশ। এটা হলো শালগমের মতো, কিন্তু এটা রেডিশ আসলে একটু বড় সাইজের হয়, শালগমের মতো সাইজের হয়, জায়ান্ট রেড রেডিশ বলে এটাকে। তো এই 2 লাইন আমি মূলা লাগিয়েছি। এই 2 লাইনে মূলা, যে আমার যে মূলা হয়েছিল আপনারা দেখেছেন, আগে শেয়ার করেছি, সেই মূলা লাগিয়েছি এই 2 লাইনে। বেশি না, আপনার 11 দুগুণা 22টা, 20-22টা মূলা আছে এখানে 2 লাইনে। আর সেম ওইতে 20-22টা হয়তো রেডিশ আছে আর কি, জায়ান্ট রেডিশ। দেখা যাক, আশা করছি যে আগামী 2-3 দিনের মধ্যে এগুলো জার্মিনেট হয়ে যাবে এবং আশা করছি যে 4 উইকসের মধ্যে এখান থেকে আমরা আবার মূলা এবং জায়ান্ট রেডিশ খেতে পারবো। দোয়া করবেন। নেপালিস 2টা শশা গাছ দেখিয়েছিলাম, সেই শশা গাছগুলোকে আমি এখানে এনেছি, ওই বাকেটে আছে। বাকেটটা মাটিতে পুঁতে দিয়েছি, 1/3 মাটিতে পুঁতে দিয়েছি। এখানে একটা ওয়্যার নেট লাগিয়ে দিয়েছি। এগুলো আস্তে আস্তে এখানে এই ফেন্সের উপর উঠবে। এই ফেন্সটা ওদের জন্য নির্ধারিত। আশা করছি আমরা ভালো ফলন পাবো আর কি। মরিচের আরেকটা যে লাস্ট ব্যাড যেটা আমি করেছিলাম, সেই ব্যাডটা এখানেও আপনার 35-35টা মরিচ গাছ আছে। এগুলো আমি প্রুনিং করেছি নিচের দিকে, দেখেন নিচের দিকে মোটামুটি ক্লিয়ার। আর উপরে ফ্লাওয়ারিং হচ্ছে, কারণ মরিচগুলো একই এইজে, সবগুলো একসাথেই করা চারা, এবং এগুলোর থেকে মোটামুটি ফ্লাওয়ারিং হচ্ছে এবং 2-1টা ছোটোখাটো মরিচ দেখাও যাচ্ছে, মরিচ ধরছে। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।